নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, আজও আমি যেভাবে বাংলা, সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনার ক্লাস শুরু করেছিলাম, আজও সেই ধারাটা কিন্তু বজায় রাখবো। সেদিক থেকে আজ বন্ধু কিন্তু আমার টোটাল 30 নম্বর ক্লাস, আর এর আগের দিন আমি থ বর্ণ নির্মিত ক্লাস পর্যন্ত শেষ করেছিলাম। আজ কিন্তু দ বর্ণ নির্মিত ক্লাসে কিন্তু প্রবেশ করব। এবং তোমরা জানো বন্ধু যে বাংলা, সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের আলোচনায় আমি সরাসরি ক্যামেরায় না থেকে ক্যামেরা নেপথ্যে থেকেই গোটা বিষয়টাকে বোঝানোর চেষ্টা করেছি। আজও কিন্তু সেই ধারাটা কিন্তু বজায় রাখবো। সেদিক থেকে বন্ধু প্রথমেই যে গ্রন্থটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে দক্ষযজ্ঞ। তোমরা নামটার সঙ্গে হয়তো পরিচিত বা নামটা খুবই জনপ্রিয়, কারণ দেখো এই যে দক্ষযজ্ঞ নামটাই বলে দিচ্ছে যে এটা কিন্তু বাংলা একটা পৌরাণিক নাটক। এবং নাট্যকার অবশ্যই জানো যে বলার অপেক্ষা রাখে না, যে নাট্যকার বাংলার গৈরিক যাকে বলা হয় গিরিশচন্দ্র ঘোষ লিখেছিলেন। বিষয়টা হচ্ছে এরকম যে পুরাণ বর্ণিত দক্ষযজ্ঞের যে উপাখ্যান রয়েছে সেটা অবলম্বনেই কিন্তু গিরিশচন্দ্র ঘোষ এই নাটকটি লিখেছিলেন। বিশেষ করে যে পুরাণ বর্ণিত চরিত্র ছাড়া এখানে একটি অতিরিক্ত তপস্বিনী চরিত্র কিন্তু লেখক কিন্তু অঙ্কন করার কিন্তু চেষ্টাটা কিন্তু করেছেন। এটাই কিন্তু দক্ষযজ্ঞ যে নাটক তার মূল বিষয়। এবার চলে যাব কিন্তু বাংলা সাহিত্যের মাইলস্টোন বিখ্যাত এক উপন্যাস। তোমরা জানো দত্তা, বলার অপেক্ষা রাখে না। দত্তা নামটার সঙ্গে অনেকেই পরিচিত, বা দত্তা উপন্যাসটা তোমরা অনেকে পড়েছো বটে। কিন্তু আমি এটা যেহেতু খুবই একটা গুরুত্বপূর্ণ উপন্যাস, তাই তোমাদের আমি বিষয়টা ধীরে সুস্থে বোঝানোর কিন্তু চেষ্টা করব, গোটা বিষয়টা যাতে তোমরা আত্মস্থ বন্ধ করতে পারো। সেদিক থেকে দত্ত অবশ্যই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, তোমরা জানো বলার অপেক্ষা রাখে না। এবং দত্তা একটা যে মনোরম উপন্যাস, এটাও প্রত্যেকে কিন্তু জানো। আমি বিষয়টা তোমাদের একটু ধীরে সুস্থে ভেঙে বোঝানোর চেষ্টা করি, তাহলে অনেকটাই তোমাদের কিন্তু সুবিধা হবে। কীরকম বলো তো বন্ধু, যে জগদীশ, রাসবিহারী এবং বনমালী এরা তিনজন কিন্তু বাল্যবন্ধু এবং এরা কিন্তু সহপাঠী। এবং কালক্রমে জগদীশ এলাহাবাদে গিয়ে আইন ব্যবসায় আরম্ভ করে, আর বনমালী ও রাসবিহারী ব্রাহ্মণ ধর্ম গ্রহণ করে। ফলে বনমালী কলকাতার থেকে ব্যবসা করতে লাগে এবং প্রচুর অর্থ উপার্জন করে। বনমালী মিতদার, মানে হচ্ছে স্ত্রী মারা গেছে, সংসারে একমাত্র আদরণী এবং বুদ্ধিমতী কন্যা, তার একটাই কন্যা, সেটা হচ্ছে বিজয়া। উল্টো দিকে জগদীশ হচ্ছে মিতদার, যার স্ত্রী মারা গেছে, তার একমাত্র পুত্র হচ্ছে নরেন্দ্র। এবং জগদীশ অসৎবৃত্তি অবলম্বন করে আস্তে আস্তে নিঃস্ব হয়ে যায় এবং পল্লীর বসতবাড়ি পর্যন্ত কিন্তু বনমালীর কাছে ঋণে আবদ্ধ হয়ে যায়। এদিকে নরেন্দ্র মেধাবী, বনমালী গোপনে অর্থ সাহায্য করে নরেনকে বিলেতে পাঠায় এবং নরেন চিকিৎসাবিদ্যায় পারদর্শী হয়ে স্বদেশে ফিরে আসে। সুরা সেবনের ফলে জগদীশের অপঘাতে কিন্তু মৃত্যু করে। সুরা মানে বলতে পারো মদ। অন্যদিকে রাসবিহারীর পুত্র বিলাসবিহারী দাম্ভিক এবং নীচ ভাবাপন্ন। বনমালী মৃত্যুর পূর্বে তার সম্পত্তির রক্ষণাবেক্ষণের ভার বন্ধু রাসবিহারীর উপর অর্পণ করে দেয় এবং বনমালীর আন্তরিক ইচ্ছা ছিল যে জগদীশের পুত্রের সঙ্গে কন্যার বিয়ে দেবে এবং রীতিমতন বিজয়ের স্বাধীনতার উপর সে হস্তক্ষেপ করা হয় বলাটা কিন্তু সম্ভবত মানে তিনি তার মনোভাব বিশেষভাবে ব্যক্ত করে যাননি। তবে জগদীশের পুত্রের প্রতি তার দয়া প্রকাশের আভাস কিন্তু এর মধ্যে পাওয়া কিন্তু যায়। এদিকে বনমালীর মৃত্যু হলে বিলাস প্রত্যহ কিন্তু বিজয়ার সংবাদ নিতে আসে এবং রাসবিহারী কুচক্রী এবং ধর্মধ্বজি। রাসবিহারী বিজয়াকে কলকাতা থেকে পল্লীতে নিয়ে আসে, পল্লীতে মানে গ্রামে,
তার ইচ্ছা ছিল বিজয়াকে করতলগত করে, অর্থাৎ নিজের আয়ত্তে এনে বিলাসের সঙ্গে তার একটা বিয়ে দিয়ে বনমালীর প্রচুর যে ভূসম্পত্তি সেটা মালিক হবে। অন্যদিকে নরেন্দ্র পল্লীর বাড়িতে গিয়ে কিছুদিন থাকে এবং বিজয়ার সঙ্গে তার নূতন পরিচয় হয়। ফলে বিজয়ার বাড়িতে নরেন্দ্রের যাতায়াত রাসবিহারীর পক্ষে বড় প্রীতিদায়ক হয় না। সে নরেন্দ্রের বাড়িটুকু নিয়ে সমাজের মন্দির রূপে পরিগণিত করার অছিলায় বা ইচ্ছায় তাকে দেশ হতে কিন্তু বিতাড়িত করার চেষ্টা করে। ফলে ধর্মের নামে বিজয়া অগত্যা সম্মত হয়ে যায়। নরেন্দ্রকে বাড়ি ত্যাগ করতে হয় এবং সমারোহের ওই বাড়িতে একটা মন্দিরও কিন্তু স্থাপিত হয়। ফলে দয়াল নামক একজন ধর্মনিষ্ঠ ব্রাহ্মণকে এনে আচার্য পদে অভিষিক্ত করা হয় এবং ওই বাড়িতে থাকার আশ্রয় দেওয়া হয়। এদিকে বিলাসের সঙ্গে বিজয়ার বিবাহ যে সুনিশ্চিত তাহার রাসবিহারীর চেষ্টায় সর্বত্র প্রচারিত হয়ে যায়। কিন্তু বিজয়া এবং নরেন্দ্র উভয়ই কিন্তু উভয়ের প্রতি আসক্ত হয়ে পড়ে। বনমালী জীবিতকালে নরেন্দ্রকে দুখানি পত্র লিখে জানিয়েছিল যে বিজয়ের সঙ্গে তিনি তার বিয়ে দিতে চান। বিজয়া এই পত্রের বিষয় জানত না। পরে নরেন্দ্রের কাছে এই পত্র দুটো দেখতে পেয়ে সে বিচলিত হয়ে ওঠে। কিন্তু বিলাসের সঙ্গে তার বিয়ের প্রস্তাব এত বেশি দূর এগিয়ে গেছিল যে সে অবশেষে বিয়ের দিন পর্যন্ত স্থির করতে কিন্তু সম্মতি দিল। কিন্তু ব্যাধের পাশ থেকে বিজয়াকে মুক্ত করলেন দয়াল। দয়াল একদিন বিজয়াকে বাড়িতে নিমন্ত্রণ করলেন। নরেন্দ্র আসলো। দয়াল হিন্দু মতে নরেন্দ্রের সঙ্গে বিজয়ার শুভ বিবাহ কিন্তু সম্পন্ন করে দিলেন। রাসবিহারীর চক্র কিন্তু ব্যর্থ হয়ে গেল। দেখো বন্ধু, এটাই ছিল কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা মূল দত্তা উপন্যাসের মূল বক্তব্য বিষয়। দেখো বন্ধু, দত্তা মানে বুঝতে পারছো হচ্ছে এই যে বাকযুক্ত দত্তা, অর্থাৎ যে নারী কথা দিয়েছে অন্য কাউকে বিয়ে করবে বলে। এই যে অন্য কাউকে বিয়ে দেওয়ার কথা বললে তখন বাগদত্তা, এই যে দত্তা, অর্থাৎ বিজয় কিন্তু দত্তা হয়েছিল, বাগদত্তা হয়েছিল, অমকের সঙ্গে কিন্তু বিয়ে হবে। শেষ পর্যন্ত কিন্তু শরৎবাবু সেই জিনিসটাকেই কিন্তু দেখালেন। সেদিক থেকে নামকরণ যে সুন্দর হয়েছে তাতে কিন্তু অস্বীকার করার কিন্তু কিছুই নেই। তবে পণ্যর মাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া পুণ্যের কাজ। তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে। দেখো বন্ধু, যে দত্তা উপন্যাসের কথাতেই আসি, যে তোমাকে প্রশ্ন করতেই পারে দত্তা কার লেখা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দত্তা মানে কি? বিজয়া কোন উপন্যাসের চরিত্র? নরেন কোন উপন্যাসের চরিত্র? জগদীশ কোন উপন্যাসের চরিত্র? এই প্রশ্নগুলো কিন্তু বন্ধু আসতেই পারে, এটা কিন্তু ভাবতে হবে। কারণ বা তোমাকে দিতে পারে 5 নম্বরের টিকাতে যে দত্ত উপন্যাস সম্পর্কে কী জানো, বা টিকা লেখো দত্ত উপন্যাস। সেদিক থেকে কিন্তু এই যে বাংলা সাহিত্যের প্রত্যেকটা গ্রন্থ সম্পর্কে জানা একান্ত প্রয়োজন, নিজের মঙ্গলের জন্যে এবং ভবিষ্যতে নিজের পথ চলাটাকে আরও স্মুথ করার কিন্তু জন্যে। তাই বন্ধু, আমি বাংলা, সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনার ক্লাসে প্রত্যেকটা গ্রন্থ, বাজার চলতি জনপ্রিয় গ্রন্থকে ভেঙে খুঁটিনাটি আলোচনার কিন্তু চেষ্টাটা করি। এবার বন্ধু, যে গ্রন্থটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে দর্পচূর্ণ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আরেকটা জনপ্রিয় কিন্তু তোমার গ্রন্থ হচ্ছে দর্পচূর্ণ। দেখো বন্ধু, এই যে দর্পচূর্ণ বিষয়টা হচ্ছে যে পাশ্চাত্য যে শিক্ষা, পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হিন্দু রমণীর অহংকার, কাল্পনিক স্বাধীনতা এবং স্বামীর প্রতি অশ্রদ্ধা এই গল্পে কিন্তু লেখক তুলে ধরার চেষ্টা করেছেন। দর্পচূর্ণ তাহলে বুঝতেই পারছো যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা ছোট গল্প, খুবই জনপ্রিয় একটা ছোট গল্প, যেখানে হচ্ছে তোমার বড়লোকের মেয়ে ইন্দু উচ্চশিক্ষিতা, রীতিমতন সে উচ্চশিক্ষিতা হয়েছে, বিদুষী নারী। ইন্দুর পিতা তার যে বন্ধুপুত্র নরেন্দ্রের সঙ্গে ইন্দুর বিয়েও কিন্তু দিয়েছেন।
ফলে নরেন্দ্রর আর্থিক অবস্থা বেশ সচ্ছল নহে, জেনেও কিন্তু ইন্দুর পিতা কন্যার অনুরাগের আভাস পেয়ে অর্থাৎ ভালোবাসার আভাস পেয়ে নরেন্দ্রের সঙ্গে তার কিন্তু বিয়ে দিয়েছিলেন। এদিকে ইন্দু স্বামীকে ভালোবাসে বটে, কিন্তু যেটা হয়ে থাকে সাধারণ নারীর ন্যায় আনুগত্য বা বশ্যতা স্বীকার করে না, ভালোবাসে স্বামীকে, সম্মান করে স্বামীকে, কিন্তু একটা সাধারণ নারী যেভাবে স্বামীর বশ্যতা বা আনুগত্য স্বীকার করে বা পতির পুণ্যে সতীর পুণ্য নইলে খরচ বাড়ে, এরকম কিন্তু ভাব কিন্তু দেখায় না। নরেন্দ্র স্থির, ধীর এবং নীরব প্রকৃতির মানুষ। নিজের আর্থিক অসচ্ছলতা সত্ত্বেও স্ত্রীর তোমার অমিত ব্যয় বাধা দেন না, অর্থাৎ মিত ব্যয় মানে কি আয় অনুসারে যে ব্যয় করে, আর অমিত ব্যয় মানে কি যে আয়ের থেকে অধিক ব্যয় করে তাকে অমিত ব্যয়। ফলে নরেন্দ্রের ভগিনী বিমলা এবং তার স্বামী গগন নরেন্দ্রের বাড়ির কিছু দূরে তারা বসবাস করে। বিমলা সাধ্যী মানে সতী এবং একান্ত প্রতি অনিরক্তা মানে স্বামীকে ভালোবাসে এমন স্ত্রী। ফলে বিমলা সাধ্যী এবং একান্ত প্রতি অনুরক্তা বললাম, এই বিমলার সঙ্গে কিন্তু ইন্দুর বিশেষ একটা প্রণয় বা প্রেম রয়েছে, কিন্তু উভয়ের মনোভাব সম্পূর্ণ কিন্তু আলাদা। ইন্দু স্বামীর প্রতি বিরক্ত হয়ে বাবার বাড়িতে চলে যায় এবং ইতোমধ্যে নরেন্দ্রের পিতৃঋণের দায়ে অর্থাৎ বাবা যে ঋণ করে গেছিল সেই পিতৃঋণের দায়ে কারারুদ্ধ হয়। বিমলা তখন কিন্তু পশ্চিমে অর্থাৎ পশ্চিম দেশে কিন্তু ঘুরতে গেছে। সে দাদার বিপদের সংবাদ পেয়ে গয়না যে আছে সেটা গয়না বন্ধক দিয়ে নরেন্দ্রকে কিন্তু উদ্ধার করার চেষ্টা করে এবং উদ্ধার করেও। এবং পরিশেষে দেখা যায় যে ইন্দুর পিত্রালয়ে বাস অসহ্য হয়ে ওঠে, সে ফিরে আসে এবং এই সব বিষয় অবগত হয়ে দারুণ মর্মপীড়া মানে খুব কষ্ট অনুভব করে, যেটা কিন্তু তার মনোভাব এর ফলে কিন্তু অচিরেই কিন্তু পরিবর্তিত হয় এবং তার যে একটা অহংকার ছিল, তার যে একটা দর্প ছিল, সেটা কিন্তু চূর্ণ হয়ে যায়, অর্থাৎ দর্পটা শেষ হয়ে যাওয়া, দর্পটা নষ্ট হয়ে যাওয়া, দর্পটা কিন্তু চূর্ণ হয়ে যাওয়া। এটাই কিন্তু দেখো বন্ধু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দর্পচূর্ণ তোমাদের যে ছোট গল্পটা পাঠ্য আছে তার কিন্তু মূল বিষয়। এরপরে চলে যাব বন্ধু আমরা আরেকটা বিখ্যাত গ্রন্থ দশকুমার চরিত আলোচনায়। নামটা শুনেই বুঝতে পারছে বন্ধু, এটা দশকুমার চরিত হচ্ছে সংস্কৃত একটা উপাখ্যান গ্রন্থ, আচার্য দণ্ডির লেখা। দশকুমার চরিতম ক্লাস 11-এর সংস্কৃততে এটা কিন্তু পাঠ্য আছে দশকুমার চরিত্রম। এখানে কিন্তু 10টি কুমারের একটা অদ্ভুত জীবন বৃত্তান্ত লেখক কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তুলে ধরার চেষ্টাটা কিন্তু করেছেন। দেখো বন্ধু, এই যে বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনার যে ক্রমিক ক্লাস শুরু করেছিলাম, আজ কিন্তু ছিল দ্ববর্ণ নির্মিত গ্রন্থের প্রথম ক্লাস এবং টোটাল কিন্তু ছিল আমার কিন্তু 30 নাম্বার কিন্তু ক্লাস। দেখো বন্ধু, এবার যে গ্রন্থটা সম্পর্কে তোমাদের আলোচনা করবো সেটা হচ্ছে 10 মহাবিদ্যা। তোমরা প্রত্যেকেই জানো যে 10 মহাবিদ্যা কিন্তু তোমার একটা বাংলা গীতিকাব্য, যেটা কিন্তু লিখেছিলেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে সতীর দেহ ধ্বংস হলে মহাদেব বিলাপ করতে করতে অচেতন হয়ে যান। তখন নারদ এসে বীণাবাদন করতে থাকে এবং মহাদেব পুনরায় জ্ঞানপ্রাপ্ত হয়ে বলেন যে আমি সতীকে দর্শন করছি। এবার নারদ জিজ্ঞাসা করে সতী কোথায়? তখন মহাদেব মহাকাশ মধ্যে সিংহ, কন্যা প্রভৃতি 10টি রাশির স্থানে 10টি মহাপুরীতে 10 মহাবিদ্যাকে কিন্তু দেখিয়ে দেন এবং প্রসঙ্গক্রমে তত্ত্বকথার বহু রহস্য কিন্তু শিব নারদকে কিন্তু বুঝিয়ে দিয়েছিলেন। পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে দানকেলি কৌমুদী। তোমরা জানো বন্ধু, এটাও কিন্তু একটা সংস্কৃত ভান নামক একটা রূপক কাব্য তোমরা বলতে পারো। এটা লিখেছিলেন কিন্তু এই যে দানকেলি কৌমুদী রূপ গোস্বামী, যে স্বরগোস্বামীর বৃন্দাবনের স্বরগোস্বামীর অন্যতম রূপ গোস্বামীর লেখা। বিষয়টি ছিল যে শ্রীকৃষ্ণ যমুনার পাড়ঘাটে দান আদায়ের জন্য শ্রীরাধা এবং তার সহচরীবৃন্দকে আটকে রাখে এবং সে কৌতুকক্রীড়া করে।
সেটাই কিন্তু এই গ্রন্থে লেখক তুলে ধরার চেষ্টা করেছেন। এটা কিন্তু এক অঙ্কে একটা সমাপ্ত এক অঙ্কে তিনি সমাপ্ত করার কিন্তু চেষ্টা করেছেন। সাধারণত 1471 শকে এই গ্রন্থটা তিনি কিন্তু লিখেছিলেন। আজকে দেখো বন্ধু, দবর্ণ নির্মিত প্রথম ক্লাসে আর টোটাল 30 নম্বর ক্লাসে আর একটা গ্রন্থ আলোচনা করে শেষ করব, সেটা হচ্ছে দায়ভাগ। তোমরা প্রত্যেকেই জানো বন্ধু, দায়ভাগ কিন্তু একটা সংস্কৃত স্মৃতিগ্রন্থ। এটা সাধারণত জিমুদ্বাহন কিন্তু লিখেছেন, জিমুদ্বাহনের লেখা দায়ভাগ। এই গ্রন্থে বিষয়াধিকারীর নিরূপণ বা পৈতৃক ধনবিভাগ বা দায় ধননিরূপণ বা পুত্রাদির ধনাধিকারিত্ব ইত্যাদি বিষয় কিন্তু খুব সুন্দরভাবে এখানে কিন্তু লেখক তুলে ধরার কিন্তু চেষ্টা করেছেন। আশা করছি বন্ধু আজও দবর্ণ নির্মিত প্রথম ক্লাসে তোমাদের একটা সুন্দর তত্ত্ববহুল ক্লাস উপহার দিতে পেরেছি। তারপরে বন্ধু কোনো জায়গায় যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্স থেকে আমাকে কমেন্ট করে জানাবে, আমি যথাসম্ভব তার উত্তর দেওয়ারও কিন্তু চেষ্টা করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই। নমস্কার বন্ধু।